ধন্যবাদ আমার সমস্ত ইউটিউব ছাত্রছাত্রী বন্ধুদের। আজ এই ক্লাসে আমি ক্লাস 10-এর হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তৃতীয় টাস্কটা করে দেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং এই নোটগুলো তুলে নেওয়ার চেষ্টা করো। যদি তা না পারো ভিডিও শেষে ডেসক্রিপশানে যাবে, ডেসক্রিপশানে গিয়ে এই পিডিএফের লিঙ্কটা তোমরা সংগ্রহ করে নেবে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাতে ছিল 3টে টিকা লিখতে ছিল। তার মধ্যে ছিল একটা ছিল হিন্দু মেলা। দেখো, 1-এর কতে ছিল হিন্দু মেলা। এর সূচনা কি বলেছে? ভারতীয় জাতীয় জাগরণে যে সমস্ত সভা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, নবগোপাল মিত্রের চৈত্র মেলা বা হিন্দু মেলা তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এর প্রতিষ্ঠা দেখো 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু এই হিন্দু মেলা গঠন করেন। বাংলায় জাতীয় জাগরণে এই মেলা 13 বছর স্থায়ী ছিল। এরপর দেখো পটভূমি, রাজনারায়ণ বসু শিক্ষিত বাঙালির মধ্যে জাতীয়তাবোধ ও জাতীয় গৌরববোধ বৃদ্ধির উদ্দেশ্যে 1867 খ্রিস্টাব্দে 12ই এপ্রিল চিতপুরের রাজা নরসিংহচন্দ্র বাহাদুরের বাগানে এক জাতীয় মেলার আয়োজন করেন। প্রথমে এর নাম ছিল জাতীয় মেলা। চৈত্র সংক্রান্তিতে এটি অনুষ্ঠিত হতো বলে একে চৈত্র মেলা বলা হতো। এরপর দেখো উদ্দেশ্য কী আছে। হিন্দু মেলার উদ্দেশ্য হলো হিন্দুদের ঐক্যবদ্ধ করা, আত্মনির্ভর ভারত গড়ে তোলা, দেশীয় ভাষার সাহিত্য চর্চা ও উৎসাহ প্রদান করা, স্বদেশী ভাবধারায় দেশবাসীকে উদ্বুদ্ধ করা, শরীরচর্চার উৎসাহ প্রদান করা, হস্তশিল্পে উৎসাহ প্রদান করা, এইগুলো ছিল উদ্দেশ্য। তারপরে দেখো কর্মসূচি। এই মেলার কর্মসূচি ছিল ধর্ম ও ইতিহাস বিষয়ক বক্তৃতা, ব্যায়াম, গান বাজনা, ফুল ফল প্রদর্শনী, প্রবন্ধ প্রতিযোগিতা, লাঠি তরোয়াল খেলা, দেশাত্মবোধক সঙ্গীত প্রভৃতির মাধ্যমে এই মেলা জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটে। অবদান দেয় 67 থেকে 1870 সাল পর্যন্ত এই মেলা 14 বার অনুষ্ঠিত হয়। এর অবদান হলো বাংলা ভাষায় শ্রেষ্ঠ লেখার জন্য পুরস্কার দেওয়া হতো। এর ফলে সাহিত্য রচনায় উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা মেলে সব ভারত সন্তান গানটি মেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের মতো করে গাওয়া হতো। এরপর দেখো তৃতীয়তে বলেছে মেলায় বিভিন্ন প্রদর্শনী হতো যাতে শিল্পী ও কারিগররা উৎসাহ পেত। এরপর দেখো সদস্যগণ ছিল রাজনারায়ণ বসু, গিরিশচন্দ্র ঘোষ, রমানাথ ঠাকুর, পিয়ারীচরণ সরকার প্রমুখ এর সদস্য ছিলেন। এরপর দেখো মূল্যায়নে কী আছে। ভারতের জাতীয় জাগরণে এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভূমিকা থাকলেও এই মেলার কাজকর্মে অনেক সমালোচনা হয়েছিল। এই মেলা হিন্দুদের উপর গুরুত্ব দিয়েছিল, মুসলমানদের কোনো গুরুত্ব দেয়নি। যাই হোক, এটাই ছিল প্রথম জাতীয়তাবাদী প্রেরণা। এরপর দেখো টিকা লিখতে বলেছে। 2-এর টিকা আছে বসু বিজ্ঞান মন্দির। বসু বিজ্ঞান মন্দির হলো কলকাতায় বিজ্ঞান বিষয়ে গবেষণা করার এক উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। 1917 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এটি প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বের প্রথম সারির গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এটি বোস ইনস্টিটিউট নামেও পরিচিত ছিল। এরপর দেখো প্রতিষ্ঠা আছে 1815 লেখা আছে এখানে, তোমরা 1915 করবে। খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে ইস্তফা দিয়ে 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এরপর দেখো উদ্দেশ্য কী আছে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলি ছিল বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা করা, বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো। এই মন্দির আবিষ্কারের সুফল সার্বজনীন হয়। এইভাবে এর উদ্দেশ্যগুলি লিখবে। এরপর দেখো পাঠ্য বিষয় কী ছিল। এখানে পদার্থবিদ্যা, রাসায়নবিদ্যা ছাড়াও মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানো হতো। জগদীশচন্দ্র বসু 1937 থেকে আমৃত্যুকাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে গবেষণা কার্য পরিচালনা করেন। তিনি উদ্ভিদের প্রাণ ও স্পন্দনের বার্তা সম্পর্কিত বিষয়ে দীর্ঘ গবেষণা করে কেস্কুগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এই বসু বিজ্ঞান মন্দির বর্তমানে বোস ইনস্টিটিউট নামে পরিচিত। এভাবে লিখবে। এরপর দেখো উপসংহারে কী বলেছে। বসু বিজ্ঞান মন্দির ভারতের বিজ্ঞান গবেষণার ইতিহাসে এক মাইলফলক হিসেবে পরিচিত। তাই এই প্রতিষ্ঠান থেকে বর্তমানে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা ও পড়ানো হয়। এছাড়াও আধুনিক মলিকিউলার বায়োলজি সূচনা হয় এখানে। আয়োনিসিটাল ফসফেট চক্রের আবিষ্কার এখানেই ঘটেছিল। এখানকার কৃতি গবেষকেরা ভাটনগর পুরস্কার, হোমি জাহাঙ্গীর ভাবা ফেলোশিপ প্রভৃতি পেয়ে থাকেন। এইভাবে এইটা লিখবে। এরপর দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার। এখানে লিখবে সূচনা কি না 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন চলার সময় মেদিনীপুরের তমলুক অঞ্চলের সমান্তরাল জাতীয় সরকারের একটি অংশ হিসেবে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে।
এখানে তারপর দেখো প্রেক্ষাপট। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম প্রাণকেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুর জেলা। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশদের নির্যাতন যখন শিশু বৃদ্ধ কেউই বাদ পড়েনি, সেইরূপ অবস্থায় পূর্ব মেদিনীপুরের সুতাহাটা, মহিষাদল, তমলুক এই 4টি থানা নিয়ে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল। তারপরে দেখো এর নেতৃত্ব কী ছিল। নেতৃত্বে সতীশচন্দ্র সামন্ত, আরও দুই বিশিষ্ট নেতা সুশীল কুমার ধারা, অজয় মুখার্জি এদের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল। তারপরে দেখো সরকার গঠন বলেছে। 1942 সালে 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশ কুমার সামন্ত। এই সরকার পৃথক পৃথক শাসন ব্যবস্থা যেমন আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ইত্যাদি বিষয়ে সচিব নিয়োগ করে শাসন পরিচালনা করেছিলেন। এই সরকারের অর্থ সচিব ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সুশীল কুমার ধারা। এরপর দেখো স্থায়িত্ব। 1942 সালে 17ই ডিসেম্বর থেকে 1944 সালে 30শে নভেম্বর পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার স্থায়ী ছিল। পরে গান্ধীজির নির্দেশে এই সরকার ভেঙে দেওয়া হয়। এরপর উদ্দেশ্য দেখো, তাম্রলিপ্ত সরকার সেই সময়ে হওয়া বিধ্বংসী সাইক্লোনের জন্য ত্রাণ সংগ্রহ ও বন্টন করেছিল। দুইয়ে আছে সালিসি সভার মাধ্যমে গ্রাম স্তরে বিবাদ মেটাতে উদ্যোগ নিয়েছিল। এটা উদ্দেশ্য ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের। সাফল্য দেখো, সতীশচন্দ্র সামন্ত দীর্ঘ 21 মাস এই সরকার দ্বারা ব্রিটিশ সরকারকে অচল করে রেখেছিলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার তমলুক, মহিষাদল, হলদিয়া মহকুমায় অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিল। এটা সাফল্য হয়েছিল। মূল্যায়নে কী আছে, 1942 সালে 29শে সেপ্টেম্বর 70 বছর বয়স্কা মাতঙ্গিনী হাজরা ব্রিটিশ সরকারের ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশ সরকার বিরোধী, এটা হবে লিখবে ব্রিটিশ সরকার বিরোধী ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তমলুক আদালতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তুলতে গিয়ে ব্রিটিশের গুলিতে প্রাণ হারান। এইরূপ পরিস্থিতিতে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল। এভাবে এটা লিখবে। এরপর দেখো দুই কোশ্চেন ছিল, ভারতমাতা চিত্র কীভাবে পরাধীন ভারতবর্ষের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল, এই কোশ্চেনটা লিখবে। কি এখানে কি আছে দেখো, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কেবলমাত্র কাব্য, নাটক, সঙ্গীত, উপন্যাসই নয়, চিত্র শিল্পকলাতেও সেই সময়ে দেশপ্রেম গড়ে উঠেছিল। ভারতমাতার চিত্রকর দেখো, 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা ছবিটি অঙ্কন করেছিলেন। পরে ভগিনী নিবেদিতা এর নাম দেন ভারতমাতা। এবার ভারতমাতা চিত্রের বর্ণনা ও বিশ্লেষণ। ভারতমাতা হলেন গৈরিক বসন পরিহিতা এক দেবী, যার 4টি হাতে ধরে আছেন পুস্তক, ধানের গোছা, শ্বেতবস্ত্র ও জপমালা, অর্থাৎ সন্তানের প্রতি মায়ের দান, অন্ন, বস্ত্র, শিক্ষা, দীক্ষা। তিনি সবুজ পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন। তার পায়ের কাছে 4টি পদ্মফুল এবং পেছনে নীল আকাশ। এইভাবে বর্ণনা বিশ্লেষণ করবে। তারপর দেখো ভারতের জাতীয়তাবোধ বিকাশে ভারতমাতা চিত্রের ভূমিকা। পরাধীন ভারতবর্ষে ভারতীয়দের মনে ভারতমাতা চিত্রটি জাতীয়তাবোধ বিকাশে সাহায্য করেছিল। এভাবে লিখবে যেমন কীভাবে সাহায্য করেছিল, মায়ের ধারণা ও জাতীয়তাবোধ গড়ে তুলেছিল। ভারতমাতা চিত্রটি গৈরিক বসন পরিহিতা এক দেবী। এই চিত্রের স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রে মায়ের ধারণার সঙ্গে জাতীয়তাবোধকে যুক্ত করেছিল বা উদ্বুদ্ধ করেছিল। এভাবে লিখবে। তারপরে দেখো ভারতীয় ঐতিহ্যের প্রকাশ ঘটেছিল। ভারতমাতা চিত্রের হাতে ধানের গোছা, শ্বেতবস্ত্র, পুস্তক, জপমালা ধরে আছেন, যা ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক ছিল। এরপর কি লিখবে, সমৃদ্ধতার প্রকাশ লিখবে। ভারতমাতা চিত্রটির মধ্য দিয়ে ভারতের শস্য শ্যামল ধনধান্য সমৃদ্ধ ভারত হিসেবে প্রকাশ পেয়েছে। এরপর উপসংহারে কি লিখবে না, ভারতমাতা ভারতবর্ষের প্রতীক। ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই চিত্রটি জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল। ভগিনী নিবেদিতা উচ্ছ্বাসিত হয়ে এই চিত্রটি সম্পর্কে মন্তব্য করেছিলেন, হাতে অর্থ থাকলে নবভারতের প্রতীক এই ছবিটি ছাপিয়ে কেদারবদ্রীর আশ্রম থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের প্রতিটি কৃষকের বাড়িতে বা ঘরে ঘরে একটি করে উপহার দিতেন। এটা লিখবে। তারপরে দেখো কোশ্চেনটা ছিল, ছাপাখানা বিস্তার এবং শিক্ষা প্রসারের সম্পর্ক সমানুপাতিক। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগে বাংলায় শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটি, অর্থাৎ লিখবে এটা যে ছাপাখানা বিস্তার এবং শিক্ষা প্রসার যে পরস্পরের সমানুপাতিক,
এটা তোমাকে আলোচনা করতে হবে। এরপরে দেখো এখানে লিখবে ভূমিকা 1454 খ্রিস্টাব্দে জার্মানির গুটেনবার্গ এর আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কারের প্রায় 100 বছর পর পর্তুগিজরা ভারতের গোয়াতে 1556 খ্রিস্টাব্দে মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন বা প্রতিষ্ঠা করেন। এরও প্রায় 200 বছর পর 1777 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি কলকাতায় অর্থাৎ বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন। ছাপাখানার বিস্তার। হিকির উদ্যোগে বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার পরবর্তীকালে বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানা বিস্তার ঘটেছিল। যেমন 1802 সালে গিলক্রিস্ট প্রতিষ্ঠা করেন হিন্দুস্তানি প্রেস। 1805 খ্রিস্টাব্দে ম্যাথু ল্যাম্সডেন প্রতিষ্ঠা করেন পার্সিয়ান প্রেস। এইভাবে 1840 সালেই কলকাতায় প্রায় 50টি ছাপাখানা গড়ে উঠেছিল। এইভাবে এটা লিখবে। তারপর লিখবে পাঠ্যপুস্তক কি লিখবে না, বাংলায় এই সব ছাপাখানা প্রতিষ্ঠার ফলে বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক, ইতিহাস, বিজ্ঞান, গণিত, ভূগোল, চিকিৎসা বিজ্ঞান, ভাষা শিক্ষা, চিত্রকলা, মানচিত্র ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য নোট বই প্রকাশিত হয়েছিল। এটা লিখবে। তারপর লিখবে শিশু শিক্ষা পুস্তক ও অন্যান্য পুস্তক। শিশু শিক্ষার জন্য কী কী পুস্তক হয়েছিল? এই সময় শিশুদের শিক্ষার জন্য বিভিন্ন বই যেমন মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা, বিদ্যাসাগরের বর্ণপরিচয়, রামসুন্দর বসাকের বাল্যশিক্ষা প্রভৃতি বইয়ের লক্ষ লক্ষ কপি ছাপা ও বিক্রি হতে লাগলো। এছাড়াও সাহিত্য, উপন্যাস, গল্প, নাটক, ধর্মগ্রন্থ ইত্যাদি ছাপাখানা বিস্তারের ফলে বাংলা ভাষা ছাপা হতে লাগলো। এরপর দেখো শিক্ষা প্রতিষ্ঠান। বাংলায় ছাপাখানা বিস্তারের সাথে সাথে অনেক নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল। যেমন 1854 সালে প্রেসিডেন্সি কলেজ, 1862 সালে সেন্ট জেভিয়ার্স, 1865 সালে সেন্ট পল, 1872 মেট্রোপলিটন এবং 1874 বঙ্গবাসী কলেজ প্রভৃতি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে পাঠ্য বই প্রকাশের ক্ষেত্রে জোর আসে। এরপর ছাপাখানা বিস্তার ও শিক্ষা প্রসারের সম্পর্ক দেখো, এটা আলোচনা করতে হবে। বাংলায় ছাপাখানা বিস্তারের ফলে বিভিন্ন ধরনের পুস্তক প্রকাশিত হতে থাকে। এর ফলে বাংলায় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। যেই ছাপাখানা হলো সেই নতুন বই প্রকাশ হলো, তার সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। তাই বলা যেতে পারে ছাপাখানা বিস্তার বাংলা শিক্ষার প্রসারকে প্রভাবিত করেছিল। তাই এই দুটি পরস্পরের সমানুপাতিক, এটা এভাবে লিখতে হবে। তারপর একটু প্যারা চেঞ্জ করে লিখবে। এই সব বিষয়ে আলোচনা করলে আমরা দেখতে পাই 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠা ও শিক্ষা প্রসার পরস্পরের সমানুপাতিক ছিল। এইভাবে ডিসকাস করবে। এটা শেষ হয়ে গেল। এরপরে কি আছে না, এরপরে ম্যাপ পয়েন্টিং করতে ছিল দিল্লি, মিরাট, ঝাঁসি ছিল, এলাহাবাদ ছিল, বোলপুর, এটা দেখে তোমরা করে নেবে। তারপর ছিল ব্যারাকপুর ও শ্রীরামপুর। এইভাবে তোমরা ম্যাপটা করে নেবে। আর যদি না পারো আমার ডেসক্রিপশানে যাবে এবং ভিডিওর শেষে ডেসক্রিপশানে গিয়ে এই পিডিএফটা সংগ্রহ করে নেবে। আবার ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। কারণ স্কুল থেকে তো বিভিন্ন মডেল অ্যাক্টিভিটিগুলো আমি এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদেরকে আমি করিয়ে দেব। নমস্কার, আবারও ধন্যবাদ।